নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির সাধারণ আলোচনা, সূত্র প্রতিপাদন এবং অনুশীলনীর গাণিতিক সমস্যার সমাধান শেষে আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করছি। এ পর্যায়ে আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধান করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সৃজনশীল প্রশ্নটি তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের কৃতি সন্তান এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম দেখলেন যে 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করে এবং তিনি একটি সমীকরণ লিখলেন যে x = tan θ + sec θ। তো 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে, তার মানে পাহাড় থেকে 540 কিলোমিটার দূরের কোনো বিন্দুতে ওই পাহাড়ের উচ্চতা দ্বারা উৎপন্ন কোণ 7 মিনিট। হ্যাঁ, এবং এটা তিনি পরখ করলেন এবং তিনি একটি সমীকরণ লিখলেন যে x = tan θ + sec θ। এবার এই যে তথ্য আমরা দেখলাম, এই তথ্যের উপরে প্রশ্নগুলা কি আমরা তা দেখে নেই। ক নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হলো পাহাড়টির উচ্চতা নির্ণয় করা, আর খ নম্বরের প্রশ্নটি সমীকরণটি হতে প্রমাণ করো। এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমাদের প্রমাণ করতে হবে যে sin θ = x² - 1/x² + 1। এটা এই সমীকরণ থেকে আমরা প্রমাণ করব যে সমীকরণ মুসা ইব্রাহিম লিখেছিলেন। আর গ নম্বর হলো যে x = 1 হলে, অর্থাৎ ওই সমীকরণে যে x রয়েছে, ওই x = যদি 1 হয় তাহলে থিটা এর মান নির্ণয় করতে হবে, কিন্তু কন্ডিশন হলো যে থিটা এর মান শূন্যের সমান হতে পারে, এই যে ইকুয়াল আছে, আর শূন্যের চেয়ে বড় হতে পারে, আর এদিকে 90 এর চেয়ে ছোট হবে, 90 এর সমান হবে না, এই যে ইকুয়াল নেই এখানে। এই ব্যবধির মধ্যে থিটা এর মান আমাদের বের করতে হবে এই ইকুয়েশনে x = 1 বসিয়ে। চলো আমরা ক নম্বরের প্রশ্নটির সমাধান করি। ক নম্বরে যে প্রশ্নটা আছে এটা যদি আমরা একটা আপাতত একটা পিকচার করার চেষ্টা করি। ধরো যে এখানে একটা এরকম একটা পাহাড় আছে, এরকম একটা পাহাড় ধরো এরকম। হ্যাঁ, এই পাহাড়টার উচ্চতা নিশ্চয়ই আমরা একটা উচ্চতা ধরে নেব। ধরো এই পাহাড়টার উচ্চতা 8 কিলোমিটার। 8 কিলোমিটার পাহাড়ের উচ্চতা কিলোমিটার এককে ধরলাম, কারণ পাহাড় থেকে ওই বিন্দুটার দূরত্ব কিন্তু কিলোমিটার এককে আছে। আর এই পাহাড় এখানে দূরে কোনো বিন্দুতে, অর্থাৎ এই দূরত্বটুকু কিন্তু 540 কিলোমিটার। এই দূরত্বটুকু এই পাহাড় থেকে যে বিন্দুতে পাহাড়ের উচ্চতা 7 মিনিট কোণ উৎপন্ন করেছে, হ্যাঁ, এই 7 মিনিট কোণ উৎপন্ন করেছে পাহাড়ের উচ্চতা, এই যে আমি সেটাকে এভাবে দেখালাম। হ্যাঁ, এই যে এইখানে এই কোণটা উৎপন্ন হয়েছে, আমি পুরোটুকু দিলাম না, এটাই আসলে 7 মিনিট। যদিও আমি যতটুকু দেখানোর চেষ্টা করেছি তাতেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই কোণটা 7 মিনিটের চেয়ে অনেক বড়, কিন্তু ধরে নাও যে এটা 7 মিনিট, এই কোণটা আসলে 7 মিনিট। আচ্ছা, আর পাহাড়ের উচ্চতা যেটা, সেটাই কিন্তু যদি আমরা ধরি বৃত্তচাপ এস, আর এই যে পাহাড়ের পাদবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, সেটাকে যদি আমরা ধরি আর, বৃত্তের ব্যাসার্ধ আর, সেই আর কিন্তু দেওয়া আছে যে পাহাড়ের পাদবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব আর এর মান দেওয়া আছে 50540 কিলোমিটার। এটা আমি কেএম দিয়ে লিখলাম, কিলোমিটার। তাহলে দেখো এস আর, আর এই যে কেন্দ্রে উৎপন্ন কোণ, এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা জানি যে এস আর এবং থিটার মধ্যে সম্পর্কিত সূত্র হলো s = r থিটা, এবং এই সূত্রটা প্রয়োগ করে এই যে s এর মান বের করলেই তো h এর মান বের হবে, তাই না? তো আমরা এভাবে লিখতে পারি যে মনে করি পাহাড়টির উচ্চতা h = বৃত্তচাপ s, আর পাহাড় থেকে ওই বিন্দুর দূরত্ব, পাহাড় থেকে বা পাহাড়ের পাদবিন্দু থেকে, তুমি কিন্তু পাহাড় থেকে লিখলেও ভুল হবে না, পাদবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। ওই বিন্দু কোন বিন্দু? যে বিন্দুতে কোণ উৎপন্ন করেছে, হ্যাঁ, ওই বিন্দুর দূরত্ব। পাহাড় থেকে ওই বিন্দুর দূরত্ব
এটা আসলে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা ধরে নিয়েছি যে এইটাই বৃত্তের ব্যাসার্ধ, আমরা কিন্তু প্রথমে লিখেছি মনে করি, ইকুয়াল টু আর। এবং এই আর এর মান দেওয়া আছে কত? এই আর ইকুয়াল টু দেওয়া আছে কত? 540 কিলোমিটার। হ্যাঁ, আমি কেএম লিখলাম, তুমি বাংলায় লিখে দিতে পারো। আর এই যে পাহাড়ের উচ্চতা, এটাও কিন্তু কিলোমিটারেই আসবে। আচ্ছা, আর পাহাড়ের উচ্চতা কর্তৃক ওই বিন্দুতে উৎপন্ন কোণ, হ্যাঁ, পাহাড়ের উচ্চতা কর্তৃক ওই বিন্দুতে উৎপন্ন কোণ, ওই বিন্দুতে উৎপন্ন কোণ, হ্যাঁ, উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু, এটা আছে 7 মিনিট, কিন্তু এই 7 মিনিটকে আমাদের কি করতে হবে? 7কে আমরা 60 দ্বারা যদি ভাগ করি, এটা হলো ডিগ্রি, আর ডিগ্রিকে আমরা যদি পাই বাই 180 দ্বারা গুণ করি, তাহলে এটা হয়ে যায় রেডিয়ান। আর এটাকে রেডিয়ান এককে প্রকাশ করতে হবে এই কারণে, আমরা জানি যে এস ইকুয়াল টু আর থিটা, এই সূত্রটা কিন্তু আসলে তখনই প্রযোজ্য যখন থিটা রেডিয়ান এককে প্রকাশিত। এই জন্য থিটার মান ষাটমূলক পদ্ধতিতে দেওয়া থাকলেও তাকে বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ান এককে কিন্তু অবশ্যই প্রকাশ করতে হবে। এবার আমরা লিখবো যে আমরা জানি, সূত্র লিখবো এবার আমরা, হ্যাঁ, আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, এটা লিখবো এস ইকুয়াল টু আর থিটা। এখন যদি আমরা মান বসাই, বা এই যে এস এর পরিবর্তে কিন্তু এখন আমরা এইচ বসালাম, আর আর এর মান এই যে 540 কিলোমিটার, আর থিটা এর মান এই যে 7/60 ইন্টু এই যে পাই বাই 180, ব্যাস। এটা কিন্তু কিলোমিটার এককেই আসবে, উচ্চতাটা কিলোমিটার এককে আসবে নিঃসন্দেহে। আচ্ছা, এখন এইটা যদি তুমি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করো, তাহলে যে রেজাল্ট পাবে 1.0996, এরকম একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, এত কিলোমিটার। তাহলে আমরা ফিনিশিং লাইন দেব, অতএব পাহাড়টির উচ্চতা, অতএব, হ্যাঁ, পাহাড়টির উচ্চতা, অতএব পাহাড়টির উচ্চতা কত? 1.0996 কিলোমিটার। তো আমরা ইচ্ছে করলে কিন্তু এটাকে মিটার এককে নিতে পারি, কিন্তু দরকার কি, আমাদের যেহেতু দূরত্বটাও কিলোমিটার এককে ছিল, পাহাড়ের উচ্চতা কিলোমিটার এককে রাখতে পারি, আবার ইচ্ছে করলে মিটার এককে, একে 1000 দ্বারা গুণ করলে এটা মিটার এককে চলে আসবে। তো অঙ্কটার মার্ক কিন্তু মাত্র 2, ক নম্বরের জন্য 2 মার্ক, কাজে আমি মনে করি এর চেয়ে বেশি লেখার বোধ হয় প্রয়োজন পড়বে না। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা খ নম্বরের প্রশ্নটা সমাধানে যাই। খ নম্বরের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে সমীকরণটা মুসা ইব্রাহিম লিখেছিলেন, যে সমীকরণটা, সেই সমীকরণ থেকে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এটা প্রমাণ করতে হবে। তো সমীকরণটা আমরা লিখে ফেলি, এক্স ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সেক থিটা, এটাকে আমরা লিখি ট্যান থিটা প্লাস সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু এক্স, এভাবে লিখতে পারি। তার আগে তুমি বাংলায় লিখতে পারো যে উদ্দীপক থেকে পাই, বা মুসা ইব্রাহিম যে সমীকরণ লিখেছিলেন তা, এভাবে। যাই হোক, এক একজন এক একভাবে উপস্থাপন করতে পারো। এবার আমরা এই ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ, ট্যান থিটাকে লিখলাম আমরা সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটাকে লিখি 1 বাই কস থিটা। তাহলে সুবিধা কি? সুবিধা হলো কস থিটা আমি লসাগু নিতে পারবো, আর ওপাশে এক্স রয়ে গেল। এবার দেখো, আমি যদি এখানে কস থিটা লসাগু নিই, তাহলে উপরে হবে সাইন থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস 1, আর ওপাশে কিন্তু আছে এক্স। এবার লক্ষ্য করো, আমাদের যা প্রমাণ করতে হবে সেটা হলো সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে স্কোয়ার করতে হবে। সো এর পরবর্তী লাইনে আমরা অবশ্যই লিখবো, আমি কিন্তু এখানে পরবর্তী লাইনে লিখছি না, তোমরা পরবর্তী লাইনে লিখে করবে। এই যে আমি এখানে ডিরেক্ট করে দিচ্ছি, উভয় পক্ষে বর্গ করে লিখে দিলাম, বর্গ করে পরবর্তী লাইনে কিন্তু অবশ্যই লিখবে, আমি কিন্তু তা করছি না। আচ্ছা, বা এখানে তাহলে কি হয়, নিচে হয় কস স্কয়ার থিটা, আর উপরে হয় সাইন থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস 1
হোল স্কোয়ার, মানে স্কোয়ারটা আমরা লব ও হরের ক্ষেত্রে আলাদা করে দিলাম, আর এটা এক্স স্কোয়ার। এবার আমি এই যে এখানে করছি, ডান পাশে এদিকে করছি বা দিয়ে দেখো, তো উপরে যে সাইন থিটা প্লাস ওয়ান আছে, এটা ওয়ান প্লাস সাইন থিটা লিখলাম জাস্ট একটু সাজিয়ে লেখার উদ্দেশ্যেই। হ্যাঁ, নিচের সাথে মিল রেখে, হ্যাঁ নিচের সাথে মিল রেখে বলতে নিচে কস স্কোয়ার থিটা এটাকে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে ওয়ানটা যে আগে আছে এ কারণে আমরা উপরেটা ওয়ান ওয়ান আগে লিখে তারপরে সাইন থিটা লিখে হোল স্কোয়ার দিয়েছি, আর ডান পাশে আছে এক্স স্কোয়ার। এবার লক্ষ্য করো, আমাদের ডান পাশে এক্স স্কোয়ার সম্বলিত পদ থাকলেও বাম পাশে কিন্তু স্কোয়ার নেই, কাজেই এখানে কিন্তু আরো অনেক কাজ করার বিষয় আছে। যেমন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটাকে যদি আমরা স্কোয়ার বিহীন ভাবে লিখতে চাই তাহলে কিন্তু লিখতে পারি ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, এই যে ওয়ান প্লাস সাইন থিটা, তাহলে কিন্তু আর আমাদের স্কোয়ার থাকলো না। হ্যাঁ, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি লিখলাম, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। আর উপরে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটা দুইবার লিখে দিব, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, এভাবে লিখবো, তাই না? ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, এই যে লিখলাম। এবার এই ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা কিন্তু ক্যান্সেল হয়ে গেলে লক্ষ্য করো যে বাম পাশে স্কোয়ারের কোনো ঝামেলা এবার আর নেই। উপরে ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে ওয়ান মাইনাস সাইন থিটা, স্কোয়ার কিন্তু নেই এবং সাইন থিটার অনুপাতটা আছে। এবার যদি আমরা দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে, তো এক্স স্কোয়ারের নিচে তো একটা ওয়ান আছে, যদি বিয়োজন করি তাহলেই তো উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসবে। সুতরাং লবে করতে হবে বিয়োজন, আর হরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান করলে হরে হবে যোজন। তো আমরা বিয়োজন যোজন করব, তাহলে উপরে করব বিয়োজন, ওয়ান প্লাস সাইন থিটা লব আগে লিখলাম এবং সেখান থেকে বিয়োজন করব, তার মানে বিয়োগ করব নিচের অংশটুকু লব হরটুকু, সেক্ষেত্রে বিয়োজন করলে এই ওয়ান হবে মাইনাস আর এই সাইন থিটা হবে প্লাস, তাহলে মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা, এই যে বিয়োজন হলো, কিন্তু আমরা কিন্তু লবকে বিয়োজন করেছি আর হরে যোজন করব, সেক্ষেত্রেও কিন্তু লবটা আগে লিখতে হয়, এই যে লবটা কিন্তু আগে লিখতে হয়, এটা মাথায় রাখতে হবে। তার সাথে যোজন করলাম হরের অংশটুকু, হরে আছে ওয়ান মাইনাস সাইন থিটা, এই যে ওয়ান মাইনাস সাইন থিটা, এক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হলো না, কারণ আমরা যোজন করেছি। আর ডান পাশেও তাই করব, এই যে আগে বিয়োজন করলাম লব বিয়োজন হর, তারপরে এই যে লব যোজন হর। হ্যাঁ, আমরা কি করেছি, বিয়োজন যোজন করেছি, আমরা লিখে দিতে পারি বিয়োজন বিয়োজন যোজন, বিয়োজন যোজন, তার মানে আগে আমরা বিয়োজন করেছি লবে আর হরে যোজন করেছি, এই জন্য বিয়োজন যোজন লিখলাম। এবার লক্ষ্য করো যে উপরে কিন্তু আমাদের এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান কাটা গিয়ে উপরে থাকে টু সাইন থিটা। হ্যাঁ, আর নিচে কিন্তু দেখো প্লাস সাইন থিটা আর মাইনাস সাইন থিটা কাটা গিয়ে যে ওয়ান প্লাস ওয়ান মানে টু, এই টু টু কিন্তু পরবর্তীতে আবার কাটা, আর ও পাশে তো আমাদের মাশাআল্লাহ যা প্রমাণ করতে হবে সেটা চলে আসছে। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা ফিনিশিং আরেকটা লাইন লিখতে পারি, দেখো বাম পাশে শুধু সাইন থিটা আছে, অতএব সাইন থিটা ইকুয়াল টু, এভাবে লিখবো, অতএব সাইন থিটা ইকুয়াল টু এই উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। হ্যাঁ, প্রমাণ করতে বলছে, আমরা লিখবো প্রুফড, এভাবে লিখবো প্রুফড, বা বাংলায় লিখতে পারো প্রমাণিত। আশা করি এই অঙ্কটাও তোমরা অতি সহজেই বুঝতে পেরেছো। চলো এবার আমরা গ নম্বরের প্রশ্নটি সমাধান করি। গ নম্বরের প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স এর মান বলা আছে ওয়ান এবং থিটা এর মান বের করতে হবে, অর্থাৎ মুসা ইব্রাহিম যে সমীকরণটি লিখেছিলেন সেই সমীকরণে যদি আমরা এক্স এর মান বসাই তাহলে থিটা এর একটা মান পাবো, এবং সেই থিটা এর মান আমাদের বিবেচনা করতে হবে শূন্য এর সমান অথবা শূন্যের চেয়ে বড় হতে পারে, কিন্তু 90 এর ছোট হলেও 90 এর সমান হতে পারে না। এই ব্যবধির মধ্যে কিন্তু আমাদের থিটা এর মান বের করতে হবে। চলো আমরা সমীকরণটা লিখে ফেলি। সমীকরণটার ডান পক্ষটাই আমরা আগে লিখি, এই যে টেন থিটা প্লাস সেক থিটা, টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু এক্স, এটা কিন্তু দেওয়া আছে। তো আমরা এই যে যেহেতু আমাদের গ নম্বরের প্রশ্ন বলছে এক্স ইকুয়াল টু ওয়ান হলে, সুতরাং আমরা এক্স এর জায়গায় আমরা যদি ওয়ান বসাই তাহলে টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু পাই আমরা ওয়ান, তাই না? এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারো, এটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। আর এখানে তুমি লিখতে পারো যেহেতু x ইকুয়াল টু ওয়ান, এটা তুমি লিখতে পারো। হ্যাঁ,
এটা এভাবে লিখে দিলে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা এভাবে ভাঙাই যে tan থিটাকে লিখলাম sin থিটা বাই cos থিটা আর sec থিটাকে লিখলাম 1 বাই cos থিটা, এভাবে অগ্রসর হয়ে গেলেও কিন্তু অঙ্কটা হবে। আবার আমরা যদি একটু টেকনিক্যাল ওয়েতে অগ্রসর হই তাহলে আরো সুন্দর হবে। সেটা হলো আমরা sec থিটা আর tan থিটার মধ্যে একটা সূত্র কিন্তু আমরা জানি, সেটা হলো sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। নিশ্চয়ই তোমরা সবাই জানো এই সূত্রটা, সাধারণ গণিতেও করেছো, উচ্চতর গণিতেও করেছো, কাজেই এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা দেখো এই যে এই সূত্রটার বাম পক্ষ যেটা, এটা কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কিন্তু আমরা করে দিতে পারি। সেটা তাহলে হয় এ প্লাস বি, এই যে বি হলো tan থিটা আর এ হলো sec থিটা, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র ভাঙলাম বাম পাশে, আর ডান পাশে যা আছে তাই, তার মানে 1 আছে ডান পাশে। আচ্ছা, এবার দেখো sec থিটা প্লাস থিটা, এই যে 1 নং সমীকরণে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কিন্তু 1 আছে। তাহলে এই sec থিটা প্লাস tan থিটা এইটুকুর পরিবর্তে 1 বসিয়ে বাকিটুকু এর সাথে গুণন হিসাবে থেকে গেল, সেটা কি tan থিটা মাইনাস sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু ওপাশে 1। তাহলে আমরা বলতে পারি যে আমরা নতুন আরেকটা ইকুয়েশন পেলাম, সেটা হলো sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা নতুন একটা ইকুয়েশন বা সমীকরণ পেলাম। এবার লক্ষ্য করো যে আমরা যদি 1 আর 2 সমীকরণ একটু চিন্তা করি, দেখো আমরা যদি এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে দেখো tan থিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 sec থিটা ইকুয়াল টু ডান পাশে হবে 2, যোগ করছি যেহেতু। হ্যাঁ, তাহলে আমরা এভাবেই করতে পারি। আমি ডান পাশে করে দিচ্ছি, দেখো এই যে 1 যোগ 2 হতে, তার মানে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে বাম পাশে পাই 2 sec থিটা। তোমরা হিসাবটা নিশ্চয় বুঝতে পেরেছো। আর ডান পাশে দুইটা সমীকরণেরই ডান পাশে আছে 1, 1 যোগ 1 এ হবে 2। তো এবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসে, দেখো sec থিটা ইকুয়াল টু আসে 1। আর sec থিটা যদি 1 হয় আমরা জানি cos থিটা sec থিটার উল্টো, cos থিটা 1 এর উল্টো তো 1, তাহলে cos থিটা ইকুয়াল টু 1। আর আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, সো এখানে লিখবো আমরা 0 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে যদি cos বাদ দিয়ে দেই তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটার কিন্তু মান একটা পেয়ে গেলাম এবং 0 ডিগ্রি মানটা কিন্তু গ্রহণযোগ্য, কেননা এখানে ব্যবহৃত উল্লেখ আছে, দেখো থিটা 0 ডিগ্রি সমান হতে পারে, সুতরাং এই মানটা কিন্তু গ্রহণযোগ্য। এবার 1 আর 2 যেমন যোগ করেছি, 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসে একটু লক্ষ্য করো, যে 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এই যে মাইনাস tan থিটা এটা কিন্তু প্লাস tan থিটা হবে, আর একেও আছে প্লাস tan থিটা, তাহলে হবে 2 tan থিটা। 2 tan থিটা পেলাম আমরা বাম পাশে। আর sec থিটা কাটা যাবে, কেননা এটা বিয়োগ sec থিটা হবে, যে 2 নম্বরে বিয়োগ করলে এটা বিয়োগ sec থিটা, আর এই যে 1 নম্বরে যোগ sec থিটা এটা কাটা যাবে। তাহলে শুধু এই 2 tan থিটাই বাম পাশে থাকলো। আর ডান পাশে কিন্তু বিয়োগ করলে 1 বিয়োগ 1 মানে কিন্তু 0। তাহলে আমরা পেলাম 2 tan থিটা ইকুয়াল টু 0, তার মানে tan থিটা ইকুয়াল টু কিন্তু 0। আর আমরা জানি tan 0 ডিগ্রির মানও 0, tan 0 ডিগ্রির মানও কিন্তু 0। তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে এক্ষেত্রেও পেলাম থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অতএব প্রদত্ত ব্যবধির মধ্যে আমরা এইভাবে লিখতে চাই, প্রদত্ত ব্যবধি, যেহেতু একটা ব্যবধি দেওয়া আছে, প্রদত্ত ব্যবধির মধ্যে, হ্যাঁ প্রদত্ত ব্যবধির মধ্যে নির্ণেয় মান, আমাদের মান নির্ণয় করতে বলছে, সমাধান করতে বলেনি, বলছে মান নির্ণয় করো, এই জন্য আমরা লিখবো নির্ণেয় মান। আর যদি সমাধান করতে বলতো তাহলে আমরা লিখতাম নির্ণেয় সমাধান। হ্যাঁ, নির্ণেয় মান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, উভয় ক্ষেত্রেই কিন্তু থিটা আসছে 0 ডিগ্রি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।